আসসালামু আলাইকুম। গল্প বাই মনিম চ্যানেলে আজকে আপনাদেরকে পড়ে শোনাবো আবু ইসহাকের লেখা একটি গল্প, মহাপতঙ্গ। সেই বাড়ির উত্তর দিকের দেওয়ালের ফোকরে থাকতো একজোড়া চড়ুই পাখি। একদিন কুড়িয়ে খেতে মাঠে গিয়েছিল ওরা। হঠাৎ কেমন অত শব্দ শুনে সচকিত হয়ে ওঠে, মাথা তুলে একে অন্যের দিকে তাকায়। দূর থেকে বো বো শব্দ ভেসে আসছে। চড়ুই দুটো ভয় পায়। ফুরুত করে ওরা গাছের ডালে গিয়ে বসে। শব্দ ক্রমেই বাড়ছে, চারদিকের পাখপাখালি ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। চড়ুই পাখি দুটো পাতার ফাঁক দিয়ে উঁকি মারে। দূর দিগন্ত থেকে প্রকাণ্ড একটি কি এদিকেই উড়ে আসছে। ভয়ে ওরা ঘন পাতার ভেতর লুকিয়ে পড়ে। ভয়ঙ্কর বোবা আওয়াজ করতে করতে ওদের মাথার উপর দিয়েই চলে যায় ওটা। বুক দুরু দুরু করছে দুটোরই। কিছুক্ষণ পরে সম্বিত ফিরে পায়। চড়ুই ওর সঙ্গিনীকে বলে, চিনতে পেরেছ তো? ওহো। আরে, বাবা তো এটার কেচ্ছাই শুনিয়েছিল একদিন, মনে নেই? ওহো, মহাপতঙ্গ। হ্যাঁ হ্যাঁ, তাই। চড়ুই পাখি দুটোর শিশুকালের কথা। পুরাতন এক বাড়ির দেওয়ালের ফোকরে ছিল ওদের বাবা মার নীড়। মা বাবার ডানার মধ্যে লুকিয়ে ওরা তখন রাক্ষস খোক্ষস আর দেওদুরাচারের কেচ্ছা শুনত। ছো রাক্ষস, ম্যাও খোক্ষস, কুণ্ডলি ফোসফোস ও কা ভক্ষসের কথাই বেশি করে বলতো মা বাবা, কারণ এগুলোই ওদের প্রধান শত্রু। এক অন্ধকার রাতে মা ছো রাক্ষসের গল্প বলছিল। ছো রাক্ষস আমাদেরই মতো পাখাওয়ালা আকাশচারী জীব। ওদের দৃষ্টি খুব তীক্ষ্ণ। ওরা মাটির দিকে চোখ রেখে আকাশে ভেসে বেড়ায়। সুযোগ পেলে চোখের পলকে ছো মেরে বাঁকা নখে বিধিয়ে ধরে নিয়ে যায়। তারপর গাছে বসে ঠোকর মেরে চোখ খায়, বুক খায়, কলজে খায়। ছানা দুটো ভয়ে ওদের মার ডানার মধ্যে মুখ লুকায়। জ্যোৎস্না উঠলে ওদের ভয় কমে। তখন নর ছানাটা শুধায়, আচ্ছা মা, সবচেয়ে বড় পাখি কোনটা? তোর বাপকে জিজ্ঞেস কর, উনি দেখেছেন। বলো না গো, সে বড় পাখিটার গল্পটা। হ্যাঁ বলছি, ও অনেক আগে। আমরা তখন ছিলাম অনাবৃষ্টির দেশে। তোদের মা ডিমে তা দিচ্ছিল। আমি গিয়েছিলাম কুড়িয়ে খেতে। হঠাৎ শুনি বিকট শব্দ। চেয়ে দেখি অতি প্রকাণ্ড এক পাখি বো বা আওয়াজ তুলে উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে অনেক দূর দিয়ে, আকাশ যেখানে গাছের মাথায় ঠেকেছে সেখান দিয়ে। এত বড় বিরাট পাখি আর কখনো দেখিনি। এটাকে ছো রাক্ষসের মতো ছোঁ মারে? মাদি ছানাটা রীতিমতো কৌতূহলী হয়ে ওঠে। তা তো দেখিনি মা, ওই একদিনই দেখেছি ওটা। ওটা দেখতে ইতস্তত করে চড়ুই। হ্যাঁ, ওটা দেখতে অনেকটা ফড়িংয়ের মতো। লেজ লম্বা ফড়িং দেখেছিস তো? ওই যে বৃষ্টির দিনে একটা মেরে এনে তোদের খাইয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, দুটো ছানাই বলে। সেই ফড়িংয়ের মতো পাখা আর লম্বা লেজ। সে এক মহাপতঙ্গ। কত যে বড়, না দেখলে বোঝা যাবে না। বো বো শব্দ করে উড়ে বেড়ায়। পিতার বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। আজকের এই আকাশচারী জীবটা মহাপতঙ্গ না হয়ে যায় না। পক্ষীরাজ্য ভীত সন্ত্রস্ত। এরকম পাখি এর আগে কেউ কখনো দেখেনি এদেশে। গাছে গাছে পাখিদের জরুরি সভা বসে। এক পাখি বলে, ভয়ের কোনো কারণ নেই। আমার মনে হয় এটা শস্যভোজী, মাংসভোজী রাক্ষস নয়। প্রতিবাদ করে অন্য পাখি বলে, না না না, এটা নিশ্চয়ই রাক্ষস পাখি, রাগের চোটে কেমন বো বো করছিল। আর এক পাখি সমর্থন করে বলে, ঠিকই, এটা রাক্ষস পাখি। গর্জন তর্জন শুনেও বুঝতে পারো না তোমরা? এটা খপাকপ ধরবে আর টপাটপ গিলবে। যদি বাঁচতে চাও তবে এদেশ ছেড়ে পালাও। পালিয়ে যায় অনেক পাখি, বেশিরভাগ যায় অনাবৃষ্টির দেশে। চড়ুই পাখি দুটো কিন্তু দেশ ছাড়ে না।
কারণ ঘনবৃষ্টির দেশে ঝড় বৃষ্টিতে কষ্ট হলেও পেট ভরে খেতে পাওয়া যায়। তাছাড়া এ মহাপতঙ্গ অনাবৃষ্টির দেশেও দেখা দিয়েছে। ওদের জনক স্বচক্ষে দেখেই গল্প বলেছিল। চড়ুই দম্পতি তুলো পালক শুকনো খড় ঠোঁটে করে ফোকরে এনে জমা করে, সাজিয়ে গুজিয়ে সেখানে নীড় রচনা করে। বাড়ির বাসিন্দা দোপে দত্ত ওদের দেখে খুশি হয়। স্ত্রী ও ছেলে মেয়েদেরকে ডেকে বলে, লক্ষণ শুভ, ওই দেখো চড়ুই পাখি বাসা বাঁধছে। এগুলো ভালো দেখে আসে, মন্দ দেখে চলে যায়। এবছরটা সুখে শান্তিতে কাটবে। কিন্তু সুখে শান্তিতে দিন কাটে না। বন্যায় দেশ ডুবে যায়। দিন দিন পানি বাড়তে থাকে। বাড়ির মালিক দোপে দত্ত এবং আরও অনেকে দেশ ছেড়ে চলে যায়। যারা যেতে পারে না তারা প্রাণের দায়ে বাড়ির ছাদে, ঘরের চালে, গাছের ডালে উঠে হাহুতাশ করে। চড়ুই পাখি দুটোরও দুর্দশার অন্ত নেই। ওদের প্রতিবেশী চড়ুই পাখিগুলো অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু ওদের পালাবার উপায় নেই। বাসায় রয়েছে কলজের টুকরো দুটো কচি ছানা, ওদের ফেলে আর যাওয়া যায় না। এমন সময়ে বো বো আওয়াজ তুলে আসে এক মহাপতঙ্গ। চড়ুই দুটো গাছের ডালে ঘন পাতার আড়ালে বসে চেয়ে দেখে। মহাপতঙ্গটা কয়েক পাক ঘুরে একটা জলা মাঠে নামে। দোপে দত্তরা হৈ হৈ শুরু করে দেয়। মহাপতঙ্গটা সাঁতার কেটে একটা বড় বাড়ির ছাদে সিঁড়ির কাছে গিয়ে থামে। কি অবাক কাণ্ড! একটা দোপে দত্ত মহাপতঙ্গের পেট থেকে বেরিয়ে আসে। তার আহ্বানে এক এক করে এক পাল দোপে দত্ত মহাপতঙ্গের পেটের মধ্যে ঢুকে পড়ে। ওটা এবার বো বো ডাক দিতে দিতে আকাশে ওঠে, দুপাক ঘুরে সোজা সূর্যাস্তের দিকে চলে যায়। ওই দিন আরও কয়েকবার মহাপতঙ্গ আসে। বাড়ির ছাদে, ঘরের চালে, গাছের ডালে ছিল যেসব দোপে দত্ত, তাদের পেটে পুরে কোথাও উধাও হয়ে যায়। চড়ুই পাখি দুটোর বিস্ময়ের সীমা নেই। রাতে বাসায় বসে স্ত্রীর চড়ুই বলে, দোপে দত্তরা কেমন যেন তেন টেটন নয়। হ্যাঁ, জবর টেটন। পুরুষ চড়ুই বলে, ওরা মহাপতঙ্গকেও দেখছি পোষ মানিয়েছে। সত্যি, ওদের বুদ্ধি কৌশলের তারিফ করতে হয়। কেন মা? বুকের তলা থেকে নরছানাটা জিজ্ঞেস করে। হ্যাঁ রে হ্যাঁ, বড় হয়ে যখন বাইরে যাবি তখন দেখবি। হাম্বা হাম্বা, ভ্যাভম্বল, ঘেউপাচাটা, কুকুরুত, প্যাকটইটই, ম্যাওখোক্কোস, শশুধর, চিহিটকবক, আরও কত জীব জানোয়ারকে যে ওরা পোষ মানিয়েছে তার ইয়ত্তা নেই। এই হাম্বা হাম্বার অবস্থা দেখে আমারও হাসি পায়, দুঃখও লাগে। পুরুষ চড়ুই বলে, বেচারাকে নানান কাজে খাটিয়ে তো মারেই, উপরন্তু ওর পেটের নিচে ঝুলে পড়া চামড়া টেনে টিপে সাদা রস বের করে দোপে দত্তরা নিজেদের গলা ভেজায়। স্ত্রী চড়ুই হেসে বলে, আবার দেখো, বিরাটকায় শশুধর, চিহিটকবক ওদের পিঠে চড়ে কেমন মনের সুখে ঘুরে বেড়ায়। এতেও স্বাদ মেটেনি। এবার মহাপতঙ্গের পেটের মধ্যে জায়গা করেছে। দল বেঁধে ওর পেটের মধ্যে বসে এখন মহা আনন্দে আকাশে পাড়ি জমাতে শুরু করেছে। স্ত্রী চড়ুই বলে, এবার দোপের দত্তরা কিন্তু ভারী বিপদে পড়েছিল। মহাপতঙ্গকে পোষ মানিয়েছিল, তাই রক্ষা। কিছুদিন পরে পানি শুকিয়ে যায়। দেশ ছেড়ে চলে গিয়েছিল যেসব দোপে দত্ত, তারা দেশে ফিরে আসে। কিন্তু দেশে খাবার নেই। ক্ষেতের ফসল ভেসে গেছে বন্যায়। চারিদিকে হাহাকার। চড়ুই পাখি দুটোরও দুর্দশার অন্ত নাই। বন্যার সময় দোপে দত্তরা বাড়ির ছাদে যেসব খাদ্যশস্য ফেলে গিয়েছিল তাই কাড়াকাড়ি করে খেয়ে চলেছে এতদিন। কিন্তু এখন আর দুটো ঘাসের দানাও কুড়িয়ে পাওয়া যায় না। এই দুর্দিনে আবার পেটে ক্ষুধা নিয়ে দুটো নতুন ঠোঁটের আবির্ভাব হয়েছে। ক্ষুধার জ্বালায় সেগুলো খালি ট্যাও ট্যাও করে। বাসায় ঢুকবার সাথে সাথে ঠোঁট ফাঁক করে এগিয়ে আসে, আ দে দে দে। চড়ুই পাখি দুটো মাঠে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। এমন দিনে আবার শব্দ শোনা যায়, বো বো বো। মহাপতঙ্গ এসে মাঠে নামে। দোপে দত্তরা তার পেট থেকে বস্তা বস্তা কী সব নামিয়ে নেয়। এটা উড়ে চলে গেলে আরেকটা মহাপতঙ্গ আসে, তারপর আরেকটা, আরও কয়েকটা।
সবগুলোই বস্তা থেকে কী সব দিয়ে চলে যায়। চড়ুই দুটোর কৌতূহল জাগে। ফুরুত করে লাফ দিয়ে ওরা এগিয়ে যায়। কাছাকাছি গিয়ে দেখে স্বজাতি কয়েকটা গিয়ে হাজির হয়েছে ওখানে, খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে। ফুরুত করে ওরাও ছুটে যায়। কি আশ্চর্য! খাবার দিয়ে গেছে মহাপতঙ্গ, ক্ষুধার খাবার। আনন্দ আনন্দ, কি আনন্দ! বস্তা থেকে ঝরে পড়ছে কত খাবার। দুটো ঠেসে পেট পুরে খায়, বাসায় ফিরে বাচ্চা দুটোকে খাওয়ায়। আহ, কি শান্তি! অনেকদিন পর আজ চড়ুই দম্পতি খোশ মেজাজে গল্প করে। গল্প ঠিক নয়, দোপেয়ে দত্তের গুণকীর্তন। পুরুষ চড়ুই বলে, দোপেয়ে দত্ত সমস্ত দুঃখ অশান্তি দূর করতে পারে। ওরা ইচ্ছে করলে আরো সুন্দর করতে পারে পৃথিবীকে। হ্যাঁ, তা পারে। ওরা যদি করে পণ, করে দুঃখ বিমোচন। স্ত্রী চড়ুইটা কৃতজ্ঞতায় গানই জুড়ে দেয়। ওর সঙ্গীও যোগ দেয় সে গানে। ছানা দুটো মুগ্ধ হয়ে শোনে। মহাপতঙ্গ যে খাদ্যশস্য দিয়ে যায় সেগুলো দোপেয়ে দত্তদের ঘরে ঘরে আসে। দেওয়ালের ফোকরে আবার চড়ুই দম্পতির সুখের ঘরকন্যা চলে। স্ত্রী চড়ুই জোড়া ডিম পাড়ে, দুটিতে পালা করে তা দেয়। জোড়া জোড়া বাচ্চা ফোটে। সারাদিন ধরে শস্যকণা কীটপতঙ্গ কুড়িয়ে এনে বাচ্চাদের ঠোঁটে ঢুকিয়ে খাওয়ায়। ওরা বড় হয়ে ওঠে। ওদের কাছে ছো রাক্ষস, ম্যাওখোক্কস, কুণ্ডলী ফোসফোস ও রাক্ষসের কেচ্ছা বলে। এসব রাক্ষস খোক্কস ও দেহ দুরাচারের কেচ্ছা শুনে বাচ্চাগুলো মুষড়ে পড়ে। তখন ওরা সুন্দর পৃথিবীর গল্প শুরু করে দেয়। রং রসের বৈচিত্র্যে প্রাণবন্ত এ পৃথিবী। পানি আর বাতাসের প্রাচুর্যে প্রাণবন্ত পৃথিবী। ফুল ফল শস্যের সম্ভারে সমৃদ্ধ এ পৃথিবী। দুঃখের তুলনায় অনেক সুখ এখানে। গল্পে গল্পে দোপেয়ে দত্তের প্রসঙ্গে এসে যায়। এদের বুদ্ধি, কৌশল ও গুণ হেকমতের অনেক গল্প চলে। তারপর চলে মহাপতঙ্গের গল্প। বন্যা ও দুর্ভিক্ষের সময় কত মহান কাজ করেছে এগুলো। এভাবে দিন যায়, মাস পেরোয়, বছর ঘোরে। একদিন ভোরবেলা উড়ু উড়ু বাচ্চা দুটোকে খেলার ছলে আত্মরক্ষার নানা কৌশল শিখিয়ে দিচ্ছিল পাখি দুটো। হঠাৎ স্ত্রী চড়ুই বলে, ওই যে শব্দ, মহাপতঙ্গ আসছে। হ্যাঁ, তাই তো, মহাপতঙ্গই আসছে। পুরুষ চড়ুই বলে, এবার আবার কি নিয়ে এলো? নিশ্চয়ই ভালো খাবার টাবার নিয়ে এসেছে। চলো না, দেখে আসি। আমরাও যাব মা, ছানা দুটো আবদার করে। না রে না, তোরা এখনো ভালো করে উঠতে পারিস নে, আমরা গিয়ে দেখে আসি। আমাদের ভয় করবে যে, মাদি ছানাটা বলে। ভয়? দিনে দুপুরে আবার কিসের ভয়? মেয়খোক্কস আসে যদি? দূর বোকা, মেয়খোক্কস এ দেওয়াল বেয়ে উঠতেই পারবে না। কুণ্ডলী ফোসফোস যদি আসে? হুঁ, কুণ্ডলী ফোসফোস এ খাড়া দেওয়াল বেয়ে উঠতে পারবে না। তোরা বড় হয়ে এরকম জায়গায় বেছে বেছে বাসা নিবি। এরকম জায়গায় যদি আসে তো কাভক্ষুষ আসতে পারে। কাভক্ষুষ? বাচ্চা দুটো ভয়ে শিউরে ওঠে। ওদের মা বুঝতে পেরে বলে, থাক সে কথা, আমি ওদের কাছে থাকি, তুমি গিয়ে দেখে এসো। আচ্ছা, তুমি থাকো ওদের নিয়ে, আমি গিয়ে দেখে আসি। মহাপতঙ্গ খাবার নিয়ে এলো, তোমাদের জন্য টোপলা ভরে নিয়ে আসবো। পুরুষ চড়াই ঢেউয়ের তালে নাচতে নাচতে উড়ে যায়। মহাপতঙ্গ ঠিকই, আর এসেছে একটা নয়, এক জোড়া নয়, 5 জোড়া। চড়ুই খুশি হয়, অনেক খাবার নিশ্চয়ই নিয়ে এসেছে। চৌ করে একটা মহাপতঙ্গ নেমে যায় অনেক নিচে। এ কি, ছো মারবে নাকি? ওই তো উপরের দিকে উঠছে আবার, কিন্তু ওটার পেট থেকে পড়ছে কি ও? চড়ুই ভাবে, নিশ্চয় ডিম। বা রে বা, বড় পাখির বড় রং, আন্ডা পাড়ার দেখো ঢং। বুম! প্রচণ্ড শব্দে মূর্ছা যায় চড়ুই পাখি। ঘুরতে ঘুরতে সে একটা ঝোপের ওপরে পড়ে। বেলা গড়িয়ে যায় যখন, তখন জ্ঞান ফিরে আসে, কিন্তু শরীরে এতটুকু বল নেই। সে চোখ মেলে, ঝোপের ওপর কাত হয়ে শুয়েই সে মিটমিট করে তাকায় এদিক ওদিক। এ কোথায় সে? কেমন করে সে এলো এখানে? এই ঝোপের ওপর?
কি হয়েছিল তার? চড়ুইটা প্রথমে কিছুই মনে করতে পারে না। অনেকক্ষণ ধরে ঘটনাটা মনে করার চেষ্টা করে সে। তারপর আস্তে আস্তে সব মনে পড়ে আর বিস্ময় জাগে। ডিমটা বুঝি ফেটেই গেছে, তাই তো এমন শব্দ। বড় পাখির বড় ডিম, এরকম শব্দ তো হবেই। চড়ুই ভাবে, কিন্তু এভাবে ডিম পেড়ে লাভটা কি? মাটিতে পড়ে ফেটেই তো গেল, তা দিয়ে বাচ্চা ফোটাতে পারলো না আমাদের মতো। বাচ্চা ফোটানোর কথা ভাবতে গিয়ে নিজের বাচ্চা দুটোর কথা মনে পড়ে যায় তার। বাচ্চা দুটো নিয়ে স্ত্রী সেই সকাল থেকে ওর পথ চেয়ে বসে আছে। ক্ষুধার জ্বালায় না জানি কত কষ্ট পাচ্ছে ওরা, কিন্তু একটা দানাও যে জোগাড় হয়নি। কি ব্যাপারটাই না ঘটে গেল। ওরা কি শুনতে পেয়েছে ডিম ফাটার শব্দ? চোরই কোনো রকমে গা ঝাড়া দিয়ে ওঠে। ফুরুত করে সে উড়াল দেয়। হঠাৎ নিচে চোখ পড়ে চড়ুই পাখির। পথ ভুল হলো নাকি? চড়ুই চমকে ওঠে। কোন পথে এলো সে? এরকম দেখাচ্ছে কেন? না, পথ ভুল হবার কথা তো নয়। তাল গাছ ডানে রেখে দুই আম গাছের ফাঁক দিয়েই তো সে এসেছে। কিন্তু আন্ডা রঙের উঁচু বাড়িটা গেল কোথায়? ওইদিকে নারকেল গাছটা তো ঠিকই আছে। চড়ুই উড়ে যায় দুদিকে নিশানা ঠিক রেখে, কিন্তু সব নিশানা পাওয়া যাচ্ছে না। ওই যে তেঁতুল গাছ, কিন্তু ওটার এমন ছিন্ন ভিন্ন চেহারা কেন? কিছুই ভেবে পায় না চড়ুই। যাকগে, আর একটু গেলেই কাউন রঙের বাড়িটা। কিন্তু কোথায় সে কাউন রঙের বাড়ি? চড়ুই পাখির বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। নিচে চেয়ে দেখে ধ্বংসস্তূপ, লণ্ডভণ্ড সব। সে চিৎকার করে ওঠে। স্ত্রীর নাম ধরে ডাকে, বাচ্চা দুটোর নাম ধরে ডাকে, কিন্তু সে ডাক ফিরে আসে প্রতিধ্বনি হয়ে। ইটের ফাঁকে ফাঁকে খোঁজে চড়ুইটি, কিন্তু কোনো চিহ্ন নেই তার স্ত্রী আর বাচ্চা দুটোর। শুধু এক জায়গায় মুমূর্ষু অবস্থায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বাড়ির বাসিন্দা দোপে দত্ত। ব্যথায় ছটফট করে চড়ুই ডানা ঝাপটায়, ঠোঁট দিয়ে বুকের পালক কাটে। বিলাপ করতে করতে সঙ্গিনী ও ছানা দুটোর কত কথাই না ইনিয়ে বিনিয়ে বলে যায়। নিঃসঙ্গ এক চড়ুই পাখিকে প্রায় দেখা যায় জানালার ধারে, রেলিংয়ের ওপর। ঘৃণার স্বরে সে ডেকে যায়, ছি ছি ছি। এ ছি ছি কিসের জন্য? এ ধিক্কার কাদের জন্য? এ নিশ্চয়ই তাদের জন্য যারা ডিম্ববতী মহাপতঙ্গিনীর পেটে চড়ে উড়ে উড়ে বেড়ায় আর অশান্তি ডেকে আনে। এতক্ষণ শুনছিলেন আবু ইছাক রচিত গল্প মহাপতঙ্গ। আবু ইছাক মাত্র ২০ বছর বয়সে রচনা করেন বিখ্যাত উপন্যাস সূর্য দীঘল বাড়ি, এবং এটি প্রকাশ করা হয় ১৯৫৫ সালে। আপনারা চাইলে আমি এই গল্পটি পাঠ করতে পারি। আজকের গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।